টি-20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার বাই ভাইয়া হোটেলসের স্বাগত জানাচ্ছি আমি সারা ফায়রুজাইমা। ম্যাচ নিয়ে আজকে শুরুতে বলার কিছু নেই, হাত দিয়ে দিনের শুরু, তার উপর বৃষ্টি, যদিও আশা ছিল না। এ নিয়ে আজকে কথা বলবো বাংলাদেশের ম্যাচ নিয়ে, আর এই মাত্র যে জয় পেল সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে, কথা হবে সেটি নিয়েও এবং সেই সাথে কথা হবে আগামীকালকের ম্যাচগুলো নিয়েও। আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাজমুল আবেদিন ফাহিম, কোচ এবং ক্রিকেট বিশ্লেষক, এবং সেই সাথে এম কায়সার, জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক। স্বাগত আপনাদের দুজনকে। অনেক ধন্যবাদ। ফাহিম ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সকালবেলা বাংলাদেশের খেলা, হার, সবকিছু মিলিয়ে একটু খেলাটা নিয়ে আগে শুরু করতে চাই। আমাদের শুরুটা আসলে কেমন ছিল যখন 3 নাম্বার বলে আমরা 0 রানে একটা উইকেট হারালাম, এবং তারপর যেভাবে শান্ত একটা লম্বা ইনিংস খেলেছেন, কিন্তু আসলে কতটুকু এই সময় ধরে রাখাটা কার্যকর ছিল? খুব হতাশ হয়েছি এই কারণে যে যেভাবে আমরা প্রিলিমিনারি রাউন্ড থেকে উঠে আসলাম 3টা ম্যাচ জিতে, ওই জায়গাটা আমাদের জন্য খুব কঠিন ছিল, কিন্তু আমরা ভাবিনি 3টা ম্যাচ জিততে পারবো। এমনকি সাউথ আফ্রিকার সাথে কিন্তু আমরা প্রায় জিতে গিয়েছিলাম, প্রায় 4টা ম্যাচ জেতার মতো অবস্থায় ছিলাম কিন্তু প্রিলিমিনারি রাউন্ডে, যেটা আমরা মোটেই আশা করিনি। যখন আমরা বিশ্বকাপ খেলা এসেছিলাম বিশ্বকাপ খেলতে, তখন আমাদের অনেকটাই দোদুল্যমান ছিলাম আমরা শ্রীলঙ্কার সাথে জিততে পারবো কিনা, যদি হেরে যাই তারপর সাউথ আফ্রিকার সাথে খেলা, তারপর আর সম্ভাবনা থাকবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। সো ওইটা থেকে পার হয়ে এসে 3টা ম্যাচ জেতার পরে একটা দলের যেরকম মানসিক অবস্থা থাকতে পারে, তার মধ্যে যেই এনকারেজমেন্ট থাকতে পারে, মোটিভেশন থাকতে পারে, সেটা কিছুই দেখলাম না। এটা দেখে খুবই খারাপ লাগলো। কারণ ওটাই হয় নাকি, সাকসেস তো মানুষকে মোটিভেট করে, আরও উজ্জীবিত করে সাকসেস, সেই জিনিসটা দেখতে পেলাম না। একটা উইকেট পড়ে যেতেই পারে হয়তো, কিন্তু তারপরে যে পার্টনারশিপটা দেখলাম, খুব দেখে ভালো লাগলো যে অনেকদিন পরে শান্ত কিছু রান করেছে, অধিনায়ক রান করেছে এবং বেশ পজিটিভ খেলার চেষ্টা করেছে। 36 বলে 41 শান্ত রান ওর ছিল। পার্টনার হিসেবে লিটন কুমার দাস যে সময়টুকু নিয়েছে, সেটা কিন্তু আমাদের দলকে এত বেশি পিছিয়ে দিয়েছে, এটা কোনোভাবেই আর কভার করার মতো সুযোগ ছিল না। ব্যাপারটা কিন্তু এমন হয় না যে একজন, আচ্ছা ঠিক আছে ও খারাপ খেলেছে, পরেরা তো ভালো খেলতে পারতো, কিন্তু এমন যখন খেলবে 10 বলে একটা রান হচ্ছে না, 10 বলেও যার অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না, এবং তারপরেও অনেক বল খেলা এবং অনেক বল নষ্ট করা, এর মধ্যে দিয়ে যখন একটা দল যায়, ড্রেসিং রুমটা কিন্তু খুব ডিস্টার্ব হয়। কারণ ড্রেসিং রুমের একটা প্ল্যান থাকে যে হ্যাঁ মোটামুটি এরকম একটা রান আমাদের করতে হবে, এবং এরকম একটা ব্যাটসম্যান খেললে বলাররা অনেকটা চড়া হওয়ার সুযোগ পেয়ে যায়, কিন্তু ওদের কনফিডেন্সটা অনেক বেড়ে যায়। কিন্তু একদিকে ওদের কনফিডেন্স বেড়ে যায়, একদিক দিয়ে আমাদের কনফিডেন্স কমে যায়। সো ওরকম একটা পরিবেশের মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম কালকে, এবং ওখান থেকে আর বের হয়ে আসতে পারিনি। 140 রান কিন্তু এই ধরনের উইকেটে আমাদের বলারদের জন্য কোনো অবস্থাতে কারোর জন্য যথেষ্ট রান না। সো বলারদের আর কিছু বলার নেই, অ্যাকচুয়ালি আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা এখনো চলে যাচ্ছে। ভয়টা ছিল। আমরা বাংলাদেশ নিয়ে আরো কথা বলবো, কাসার ভাইয়ের কাছে তো অনেক কিছু জানার আছে, কিন্তু মাত্র যে ম্যাচটা শেষ হলো আসলে এটা নিয়ে একটু জেনে নিতে চাই। আজকে কিন্তু ইংল্যান্ড যেভাবে খামচে ধরেছিল, ঠিক আমি আসলে একটু রাস্তায় পড়ে গিয়েছিলাম। 30 বলে 59 রান দরকার, সেখান থেকে 18 বলে 25, 6টা যদি হয়ে যেত 17 বলে 17 রান, সেখান থেকে তারা ম্যাচটি আসলে হেরে গেল। রাইট, প্রায় জেতার মতো অবস্থায় ছিল ইংল্যান্ড। কারণটা হলো যে আপনি যেভাবে বললেন 30 বলে 65, আমি আরেকটু পিছিয়ে বলি 30 বলে 59, আমি আরেকটু পিছিয়ে বলি, আপনি 36 বলে, অর্থাৎ শেষ 6 ওভারে দরকার ছিল তাদের 77 রান, এবং হাতে রয়েছে 6 উইকেট, প্লাস দুজন ব্যাটসম্যান কিন্তু সেট হয়ে গিয়েছেন। তারপরে তারা 15, 16, 17 এই 3 ওভারে কিন্তু রান করেছেন 18, 13 এবং 21। এই 18, 13, 21 যোগ করলে আপনার কিন্তু নিয়ারলি 51 রানের বা 53 রানের মতো আসে। তো এই 3 ওভারে তারা যে ব্যাটিংটা করেছে, সেটাতে তারা পুরোপুরি ম্যাচে নিয়ন্ত্রণে ছিল, কিন্তু তারপরে শেষের 3 ওভারে আবার সাউথ আফ্রিকা দুর্দান্তভাবে ফিরে এসেছে। সো ক্রিকেটে এই কারণে টি-20কে বলা হয় যে আপনি কখনোই বলতে পারবেন না যে এই দলটা জিতছে বা এই দলটা জিতছে, টিল দ্য লাস্ট বল বোল্ড। আজকের এই ম্যাচটা কিন্তু সেটাই প্রমাণিত হয়েছে যে অঙ্কটা কঠিন ছিল সাউথ আফ্রিকার, আপনার ইংল্যান্ডের জন্য, কারণ একটু স্লো উইকেট এবং তাদের শুরুটা তেমন বেশি ভালো হয়নি, মিডল ওভারে তারা তেমন রান করতে পারেনি। শেষের দিকে হ্যারি ব্রুক এবং আপনার লিভিংস্টোন এই দুজন ভালো খেলছিলেন এবং বড় একটা পার্টনারশিপ হয়েছিল, তারাই ম্যাচের জয়ের পর্যায়ে নিয়ে গেছিলেন পুরো দলটাকে। অর্থাৎ একটা কঠিন অঙ্ক তারা খুব ভালোভাবে করেছিল, কিন্তু নিচের দিকে উত্তরটা ভুল লিখেছে, এই কারণে তাহলে আপনি কোনো মতে কিন্তু নাম্বারটা পাবেন না। আজকে ইংল্যান্ডের খেলাটা দেখে আমার কাছে তাই মনে হয়েছে, এবং যেখানে খেলাটা হয়েছে সেন্ট লুসিয়া, এটা কিন্তু আপনার বলা হয়ে থাকে যে খুব আপনার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, এখানে রান খুব ভালো হয়। এই কারণে আপনি টসে জিতে আজকে সবাই একটু অবাক হয়েছিল যে কেন ইংল্যান্ড টসে জিতে তারপরও রান চেজিংয়ে তারা গেল, কেন এখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ফিল্ডিংটা তার এই ব্যাটিংটা তারা আগে নিল না। তার অন্যতম কারণ হলো আগের ম্যাচটা দেখুন, আপনি 180 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ, এটা সেই রানটা খুব হেসে খেলে কিন্তু ইংল্যান্ড জিতে গিয়েছিল। ঠিক একই ফর্মুলা তারা আজকেও ফলো করতে চেয়েছিল, যে যতই রান করুক তারা, আমরা এখানে রান চেজিংয়ে যেহেতু দক্ষ, আমরা রান চেজিংয়ে একটু কমফোর্ট জোনে থাকি, আমরা এই রানটা চেস করে ফেলতে পারবো। এবং আজকে এই রানটা আরো কম ছিল,
163 রানের মতো ছিল। সো ইংল্যান্ড যেরকম চেজিং লাভার দল, তাতে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা তাদের হাতে ছিল, গ্রিপে ছিল, কিন্তু শেষ মুহূর্তে আপনার বা শেষের 3 ওভারে দুর্দান্তভাবে সাউথ আফ্রিকা আপনার ম্যাচে ফিরে এসেছে এবং তারা দেখিয়েছে যে ইয়েস দে ক্যান। এক্স্যাক্টলি। ভাই আপনার কাছে যদি ফাহিম ভাই একই একটু যদি জানতে চাই যে এই যে শেষ মুহূর্তটা আমরা আসলে এখানে বসে খেলা দেখছিলাম, বলছিলেন না আবারও সেই নো ম্যানস ম্যাচে চলে গেল, আসলে এই সিচুয়েশনগুলোতে যদি একটু আমি আবার বাংলাদেশের কথা ধরেই বলছি যে আমরা কিন্তু বলছিলাম, আপনিও বলছেন একটু আগে যে একটু অল্পের জন্য একটা ম্যাচে কিন্তু বাংলাদেশ জিততে পারে নাই। আজকের এই ভালো খারাপ খেলার ক্রিকেট যদি বলি তাহলে আজকে কোন দলকে বলবেন? এই ম্যাচটাতে ইংল্যান্ড একটু সাউথ আপনি আফ্রিকা। যেভাবে বলছিলেন যে 69 রান দরকার ছিল, 36 বল বা 33 বল বা ডিফিকাল্ট সিচুয়েশন ছিল, ওখান থেকে কিন্তু ম্যাচটাকে কন্ট্রোল নিয়ে আসলো। হ্যাঁ। এবং আপনি লাস্টে যে ক্যালকুলেশনটা দিলেন 25 রান বাকি ছিল 18 বলে, এটা কিন্তু যে কোনো দলের জন্য একটা স্যাটিসফ্যাক্টরি একটা সিচুয়েশন, কিন্তু ব্যাটিং যারা করছে 8 রানের মতো করে লাগে। ওদের উচিত ছিল একটু রিথিঙ্ক করো ওই জায়গাটাতে ওরা কোথায় আছে, এবং 8 রান হেসে খেলে করে ফেলার কথা। ওখানে ওরা এতক্ষণ যে ক্রিকেটটা খেলছিল ওখান থেকে একটু সরে আসতে পারতো। কিন্তু আমার মনে হয় যে ওই যখন ইমোশনালি এত চার্জ আপ হয়ে গিয়েছিল ওখান থেকে ওই খেলাটা খেলতে যে উইকেটটা গেছে একদম বাউন্ডারি থেকে, একদম বাউন্ডারি boundary কাছে, লাইন থেকে একটা ক্যাচ এসেছে। হ্যাঁ, ওভারে যেখানে 8 রান করে বলে। দরকার সেখানে খুব আরো ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারতো ওরা, ওই জিনিসটাকে মাথায় রেখে। সেটা বলতে ওরা খেলেনি, একটা রিস্ক নিয়েছিল এবং সেটা কাজে আসেনি কিন্তু। এবং সাউথ আফ্রিকা অপেক্ষায় ছিল একটা উইকেট নেওয়ার, কিন্তু ওরা যে ডেসপারেট ছিল একটা উইকেট নেওয়ার, এবং যে মুহূর্তে উইকেটটা পড়েছে নতুন ব্যাটসম্যানের পক্ষে এসেই কিন্তু ওই ফ্লোটা মেনটেন করা সম্ভব হয় না অনেক সময়। সো যে মুহূর্তে উইকেটটা পড়েছে সেই মুহূর্তে খেলাটা কিন্তু 50-50 হয়ে গেছে। তার আগে কিন্তু পুরোটাই বলবো যে 90% চান্স ছিল সাউথ আফ্রিকার ইংল্যান্ডের জেতা। সো আমার মনে হয় ওই পার্টনারশিপটা ভেঙে যাওয়াতে ইংল্যান্ড পিছিয়ে পড়লো এবং ওখানে রিকভার করতে পারলো না একেবারেই। একদমই। যেহেতু এই ক্রুশাল মোমেন্টে দেখলাম যে উইকেট কতটা ইম্পর্ট্যান্ট একটা ম্যাচের জন্য, Absolutely. এবং এই দিয়ে আমি আবার বাংলাদেশের আজকের ম্যাচটায় যদি ফিরি, আমাদের আজকে সকালের খেলাটায় কার্টেল ওভারে খেলা হয়েছে কাসার ভাই, কিন্তু যদি থাকতো এমন কি হতে পারতো যে যদি বাংলাদেশ একটা উইকেট নিতে পারতো আমাদেরকে আদতে জেতার সম্ভাবনা ছিল, যেখানে আমরা বারবারই বলছি আমাদের বোলিং লাইন আপটা বেশি স্ট্রং ছিল। না দেখুন, ফাহিম ভাই যেটা বললেন যে একটা প্ল্যান করে খেলাটা এবং একটা আপনি ম্যাচের কোন সময়টা কোন সমীকরণ ফলো করবেন সেটা কিন্তু আপনাকে পরিস্থিতি বলে দিবে। যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামলো দেখলো যে 141 তাদেরকে চেস করতে হবে এবং তারা সেই সঙ্গে কিন্তু আকাশের দিকেও তাকিয়েছিল, বৃষ্টি আসতে পারে সেটা তারা ভালোই জানতো। এই কারণে আপনি দেখবেন যে শুরুর 6 ওভারে তারা যে রানটা করেছে সেখানেই বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে গিয়েছে। অর্থাৎ 6 ওভারের পরে যদি কোনো কারণে বৃষ্টি আসে, খেলাটা যদি না হয়, তাহলে তারা আপনার বৃষ্টি যে আইন রয়েছে সেই বৃষ্টি আইন অনুযায়ী তারা তখনই ম্যাচটা জিতে যেতে পারবে। এই কারণে তারা ম্যাক্সিমাম সময় ডারকোয়েথ লুইস মেথড অনুযায়ী পার স্কোরে যেটা থাকার কথা সেটার চেয়ে এগিয়ে ছিল, অর্থাৎ বাংলাদেশের তুলনায় এগিয়ে ছিল। এই যে হিসেব করে খেলাটা, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন টি20। সেটাতে আপনি দেখবেন যে এটা যদি আপনি করতে পারেন তাহলে শেষের দিকে এসে কিন্তু অঙ্কটা মেলাতে পারবেন। আর যেভাবে অস্ট্রেলিয়া খেলছিল তাতে আমার মনে হয় যে বৃষ্টি না আসলেও তারা যে খুব বিপদে পড়তো তা কিন্তু না। সো ভেরি চেজেবল একটা বিষয় ছিল। এবং ফাহিম ভাই যেভাবে বললেন যে এটার সাথে আমি পুরোপুরি একমত যে অস্ট্রেলিয়ার মতো চ্যাম্পিয়ন দলকে আপনি ঠেকানোর জন্য বা তার বিরুদ্ধে লড়ার জন্য, তাদেরকে একটা চ্যালেঞ্জে ফেলার জন্য 140 রান ইজ ভেরি মেয়ার রান। এটা আমি মনে করি না যে এটা আপনি এই রান করে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে জিততে পারবেন। জেতা তো দূরের কথা, তাদেরকে চ্যালেঞ্জেও ফেলতে পারবেন। অথচ বাংলাদেশ দলের সামনে সুযোগটা খুব ভালো ছিল। এই উইকেটে আমরা আগে ব্যাটিং করার সুযোগটা পেয়েছিলাম। আপনার শুরুটা ভালো হয়নি, আমাদের একটা উইকেট প্রথমে পড়ে গিয়েছিল, যেটা সবসময় হয়ে থাকে। আমাদের শুরুটা আসলে মিডল অর্ডার দিয়েই হয়, যেটা আমরা গতকালকেও বলেছিলাম। আমি কাসার ভাই যেহেতু আপনার সাথে আগেও আমার এ নিয়ে কথা হচ্ছিল এবং বারবার এই কথাটা এসেছে যে শান্ত যদি একটু রান তুলতে পারে, এবং আজকে যে প্রশ্নটা ফাহিম ভাইয়ের কাছে ছিল একই কথাই আমি আপনার কাছে জানতে চাই। শান্তর ব্যাট থেকে আজকে আমরা রান পেয়েছি, কিন্তু একটা লম্বা সময় ইনিংসে তিনি ছিলেন এবং খেলাটা এক সময় মনে হচ্ছিল না যে টি20 দেখছি, মানে বেশ লম্বা একটা সময় পরে তার কাছ থেকে রান এসেছে। এবং সেই তুলনায় ফাহিম ভাইও যেটা বলছিল একই, কিন্তু আমরা যখন দেখেছি যে লিটন কিন্তু সেভাবে তাকে সাপোর্ট দিতে পারেনি। আর তানজিদ তামিম তো পরপর দুদিন মোটামুটি একইভাবেই তিনি উইকেটটি হারালেন, ওই অলমোস্ট সেম স্টাইলে, ওটার বলার কিছু নেই। কিন্তু আমি একটু শান্তর এটা নিয়ে, উনি কি কিছুটা ধরে খেলেছেন, এটা কি তার জায়গা থেকে ঠিক ছিল নাকি উইকেট বাঁচানোটাই আসলে তখন সেই মুহূর্তে দরকার ছিল? আসলে তারা যেহেতু অফ ফর্মে রয়েছেন এই সময়টায় আপনি জাস্ট তারা প্রথমে যেটা চাইবেন যে আমার নামের পাশে কিছুটা স্কোর যেন আসে, এবং সেটা করতে গিয়ে শান্ত যে ইনিংসটা খেলেছেন সেটাকে আপনি এক অর্থে বলতে পারেন গুড বাট নট গুড এনাফ। এবং আপনি অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে যদি জিততে চান তাহলে গুড দিয়ে চলবে না, আপনাকে গুড এনাফ পারফর্ম করতে হবে। সেটা বাংলাদেশ দল করতে পারেনি এবং ইন্ডিভিজুয়ালি কোনো ক্রিকেটার সেরকম ভাবে করতে পারেননি।
এটা গেল একটা জিনিস। এবং শান্ত যে স্টাইলে খেলেছিলেন ওই সিচুয়েশনের জন্য কিন্তু ঠিক ছিল এক করতে। তবে আপনি যখনই এই ধরনের ব্যাট করবেন তখন আপনাকে ব্যাটটা লম্বা সময় ধরে করতে হবে। আপনাকে 17 বা 18 নম্বর ওভারে পর্যন্ত যদি শান্ত ব্যাটটা করতে পারতেন তাহলে দেখতেন যে বাংলাদেশের স্কোরটা 170-র কাছাকাছি যেতে পারতো। কারণ তিনি সেট ব্যাটসম্যান, একজন সেট ব্যাটসম্যান 36 বলে 41 রান কেন করবেন? তার তো উচিত ছিল 36 বলে আপনার 60 বা 70 রান, 60 বা 55 রান করা। তাহলে দেখতেন যে আপনি বাংলাদেশের স্কোরটা একটু ভালো বা লম্বা সময়টা পেত। আর লিটন দাসের ব্যাটিংটা আমার কাছে একটু অবাক করার মতো লেগেছে। কারণটা হলো যে দেখে মনে হয়েছে যে তিনি যেন হি ইজ প্লেইং ফর হিমসেলফ। কারণটা হলো যে আপনি এই ধরনের 10টা বল খেলার পর আপনি একটা সিঙ্গেল রান নেবেন, তার মানে স্কোর শিটে আপনার নামটা তুলবেন, দেখে মনে হচ্ছিল যে তার রান করাটা করতে অনেক কষ্ট হচ্ছে তার, এবং যেটা মানসিকভাবে খুব একটা দৃঢ়তর অবস্থানে তিনি কিন্তু নেই। সো এই ধরনের সিচুয়েশনে আপনি যখনই পড়বেন তখন সেটা কিন্তু আপনার পুরো দলের মধ্যে এক ধরনের ইফেক্ট হবে। পুরো দলের যে ব্যাটিংটা, এই ব্যাটিংটা যদি আপনি আমাকে এক কথায় বলতে বলেন তাহলে আমি বলবো যে বাংলাদেশ এই কম্পিটিশনে অংশ নিয়েছে, কিন্তু কম্পিটিশনটা যে জেতা যায় সেই দৃঢ়তা পুরো দলের মধ্যেই ছিল না। একদম, আমি আপনার কথার সাথে তাল মিলিয়ে বলবো, আমাদের কোচ যেরকম বলেছিলেন যে টার্গেট তো ছিল আসলে সুপার 8-এ যাওয়া, টার্গেট অ্যাচিভের পর বাকি যাই হবে বোনাস। সো একটা বোনাসের সুযোগ আমরা হারালাম, এখন বাকি দুটো বোনাস যদি ধরতে পারি, বাট লেটার মার্ক পেয়ে গেছি আসলে আমরা। একটু স্কোর কার্ডটা যদি দেখে নেই। না, স্কোর কার্ড যেটি বলছিলেন আপনি দেখুন, নাজমুল হোসেন শান্ত 36 বলে 41 রান করেছেন। একটা স্বস্তি আছে যে তিনি অন্তত রানে ফিরেছেন, এবং তাহিদ হৃদয় তিনি একমাত্র দলের এখন পর্যন্ত খুব ধারাবাহিকভাবে খেলছেন এবং টি-20-র স্টাইলে খেলছেন। আজকে 28 বলে 40 রান করেছেন, দুটি ছক্কা হাঁকিয়েছেন। লিটন দাস 25 বলে 16 রান। এটা ধরেন আপনি টি-20-র কোনো ধাঁচের সাথেই কিন্তু তেমন ভাবে যায় না। আর বাংলাদেশ এই ম্যাচে বেশ কিছু একটা পরিবর্তন করেছিল। রিশাদ হোসেনকে আপনার 4 নম্বর পজিশনে নামিয়েছিল। একটা আপনি আউট অফ দ্য বক্স এক ধরনের চিন্তাটুকু করেছিল যে রিশাদ হোসেন যদি সেই জায়গাটা গিয়ে একটু কম বলে বেশি রান তুলে দিতে পারেন তাহলে হয়তো বাংলাদেশের সঞ্চয়টা একটু ভালো হবে। তবে সেই পরিকল্পনাটা কাজে লাগেনি। কিন্তু তারপর আমি বলবো যে ইটস এ গুড আপনার মুভ। আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে আউট অফ দ্য বক্স চিন্তা করে। কোনোটা কাজে লাগবে, কোনোটা কাজে লাগবে না, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এরকম বড় দলকে যখন আপনি হারাতে চাইবেন। রিশাদ কিন্তু খুব বেশি বল নষ্ট করেছেন তাও কিন্তু না, তিনি পারেননি। 4 বলে খুব সম্ভবত 2 রান করেছিলেন। এবং প্রবলেমটা হয়েছে যে আপনার জেনুইন যে দুইজন ব্যাটসম্যান মিডল অর্ডারে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তারা দুজন কেউ রান করতে পারেননি। যেখানে আমরা মাহমুদুল্লাহ রিয়াদ নামলে আমরা বলি যে ভরসার একটা জায়গা, সেটা আসলে আমি আবার আপনার কাছে পুরো ফাইন ভাই, আমি একদম দর্শকের জায়গা থেকে একটা প্রশ্ন করতে যাই। যখন 15 ওভারের পরে সাকিব আল হাসানকে মাঠে নামতে দেখি, কেন যেন সাকিবের শট খেলা দেখে আমার দর্শকের জায়গা থেকে, খেলা ভক্তের জায়গা থেকে মনে হচ্ছে যেন উনি গা ছেড়ে খেলেছেন। উনি জানেন এখন আর কিছু করার নেই, এ সময় এসে খেলার নেই। আমি জানি না, আপনি যদি একটু এটার আমাকে ব্যাখ্যা দিতেন। আমার কাছে খুবই অযৌক্তিক লেগেছে একদম দর্শকের জায়গা থেকে। তার বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে মেরে দিল, বলটা যে উপরে তুলে দিল ওই সময়, এবং একদম খুব কিন্তু কষ্ট করতে হয়নি ফিল্ডারকে ক্যাচটা ধরার জন্য। না, যেটা খেলেছে এটা খুব সফট ডিসমিসাল ছিল, সফট ডিসমিসাল ছিল। তখন বোধহয় প্ল্যান্টেড ছিল, ও বোধহয় তহিদ হৃদয়ের সাথে পার্টনারশিপ হচ্ছিল। তহিদ হৃদয় ভালো খেলছিল, কিন্তু ও চেষ্টা করছিল বারবার ওকে স্ট্রাইকটা দিতে তহিদ হৃদয়কে, সো দ্যাট ওদিক থেকে যেন রানটা আসে। হয়তো এটা প্ল্যান ছিল যে আস্তে আস্তে এইভাবে খেলতে খেলতে একটা সময় ও নিজের স্ট্রাইক করা শুরু করবে, কিন্তু যেভাবে আউট হলো সে আউট হওয়াটা কিছুটা কি বলবো, কিছুটা হতাশাজনক। কারণ এমন ডিফিকাল্ট কোনো বল ছিল না ওটা, বাট ও মাঝে মাঝে এরভাবে আউট হয়েও যায় মানুষ। তবে ইট ইজ নট এক্সপেক্টেড যে তার মতো একজন খেলোয়াড় এভাবে আউট হয়ে যাবে। সো ও থাকলে হয়তো বিরাট কিছু হতে পারতো না, হয়তো 140-এর জায়গায় 150 রান হতো বা 155 রান হতো, সেটা যথেষ্ট হতো না। বাট যেটা হয় যে ভালো খেলা দরকার, কারণ এটি তো শেষ ম্যাচ না, এরপরও ম্যাচ আছে। এখানে ভালো খেলে সেই কনফিডেন্সটা নিয়ে পরের ম্যাচটায় সেটা কাজে লাগানো যায়। সো ওই দিক থেকে ডেফিনেটলি এটা কিছুটা হতাশাজনক। আর একটু এবার যদি তাসকিনের পারফরমেন্স নিয়ে বলতে চাই, আমরা তাসকিনের বোলিং নিয়ে কিন্তু শুরু থেকেই প্রশংসায় ভাসছি, এবং আজকে তাসকিনের ব্যাট থেকে আমরা যে পাওয়ারফুল কিছু শট দেখেছি, কাসার ভাই কি বলবেন আসলে, এটা কি প্রশংসার যোগ্য? বলা তো নিশ্চয়ই যায়, তার কাছ থেকে আমরা ব্যাটিং একদমই এক্সপেক্ট করি না। না, তারপরে তিনি ভালো ব্যাটার, নিচের দিকে কিন্তু ব্যাট করে থাকেন। এর আগেও আমাদেরকে বেশ কয়েকটা ম্যাচ তিনি কিন্তু জিতিয়েছেন নিচে ব্যাট করে। ব্যাটিং যে একেবারে নবিশ তিনি তা কিন্তু না। আজকেও তিনি খুব সম্ভবত 2টো বাউন্ডারি হাঁকিয়েছিলেন এবং শেষের দিকে এসে 7 বলে বেশ দ্রুত 12-র মতো রান করেছিলেন। এইরকম রান আমি মিডল অর্ডারের দুজন ব্যাটসম্যানের কাছ থেকে যদি তাসকিনের ব্যাটিং দেখলে বোঝা যায় ও রান করতে চায়, তাসকিনের দেখলে বোঝা যায় বড় শট খেলতে চায়। হ্যাঁ হ্যাঁ,
মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা উপরে দেখতে চাই। হ্যাঁ Exactly. রাইট মানে আমি এটাই বলছিলাম যে ফারুক সবসময় যে পারবে তা তো না, Right. কিন্তু এই জিনিসটা উপরে দেখতে চায়, হ্যাঁ ওরা বড় শট খেলতে চায়, এগ্রেসিভলি খেলতে চায়, বড় রান করতে চায়, সেই জিনিসটা সারপ্রাইজিংলি তাসকিনের মধ্যে দেখতে পাই, কিন্তু উপরের কাউকে দেখতে পাচ্ছি না। রাইট, এবং কোচ আপনাকে Yeah, যখন that's the thing. যখন ফ্রি লাইসেন্স একটা দিয়ে দিয়েছেন, আগের দিনই বলে দিয়েছেন যাও তোমরা মুক্ত মনে খেলো, নিঃশঙ্ক চিত্তে খেলো, এখানে হারানোর কোনো কিছু নেই, এবং ব্যাটিংটা দেখে মনে হয়েছে যে পুরো দলটা বোধহয় আরো খোলসের মধ্যে ঢুকে গিয়েছে, ওয়ারেস কোথায় তারা আরো একটু মুক্ত মনে খেলবে, আপনার গিয়ে একদম ফাটিয়ে দিয়ে আসবে, কিন্তু দেখে মনে হয়েছে যে তারা বোধহয় একদম শামুকের মতো গুটিয়ে গিয়ে খেলতে শুরু করে মানে না দিয়েছে। এমন মনে হচ্ছে যে অ্যাগ্রেসিভ খেলতে যে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে, আবার না মনে হচ্ছে তারা খেলতেও চাচ্ছে, স্পেশালি ফার্স্ট উইকেটটা থেকে এমন ভাবে যে উইকেটটা গেল, ইনফ্যাক্ট শান্তর উইকেটটা দেখেও শান্তকে মনে হচ্ছে খুব কনফিউজ, যেন সে বুঝলো না যে বলটা কিভাবে গেল, কোথা থেকে গেল, একটু একটু অদ্ভুতই ছিল। রাইট, শান্তর ব্যাটিংটা দেখবেন আপনি যে শান্ত শুরুটা একটু এজি ছিলেন, বেশ কয়েকটা ক্যাচের মতো উঠেছিল, কিন্তু তারপরেও তিনি রানে ফিরেছেন, এটাই অনেক বড় একটা স্বস্তির বিষয়, কারণ 1 থেকে 3 নম্বর পর্যন্ত ব্যাটাররা যখন আপনি রানে পাবেন না, আমরা ডেভিড ওয়ার্নারের জাস্ট ওয়াগন হুইলটা দেখছি, আপনি দেখুন 94% কন্ট্রোল তার রয়েছে এবং 35 বলে 53 রান করেছেন, যেটা আমরা আগের দিনই বলছিলাম যে ডেভিড ওয়ার্নার এখন পর্যন্ত এই বিশ্বকাপে মাত্র একটা হাফ সেঞ্চুরি করেছেন, এবং এটি খুব সম্ভবত তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, তো শেষ বিশ্বকাপটা একটু রাঙানোর চেষ্টাটুকু অবশ্যই করবেন। এই ম্যাচেও তিনি এক্সেলেন্ট কায়দায় 35 বলে আপনার 53 রান করেছেন, 5টি বাউন্ডারি এবং 3টি ছক্কা হাঁকিয়েছেন। পুল শটে তিনি রান করেছেন 15, পুল শট তার খুবই প্রিয়, এবং অস্ট্রেলিয়ান যত ক্রিকেটার রয়েছেন তাদের কিন্তু আপনার পুল শটটা খুব প্রিয় একটা বিষয় রয়েছে, এবং দেখুন সিঙ্গেলস রান নিয়েছেন কিন্তু 15টি, দ্যাট মিনস আপনি শুধুমাত্র যে চার ছক্কা তিনি হাঁকিয়েছেন তা কিন্তু না, দৌড়ে রানও নিয়েছেন, সো নিজের ইনিংসটাকে কিভাবে সাজাতে হয় সেটা কিন্তু খুব চমৎকার কায়দায় তিনি এই ম্যাচে করে দেখিয়েছেন। তো সবকিছু মিলে আপনি খুব বেশি সময় ধরে ব্যাটিং করেনি, অস্ট্রেলিয়া মাত্র 12 ওভার মতো ব্যাটিং করেছে, কিন্তু দেখে মনে হয়েছে যে খুবই প্ল্যান একটা বিষয়টা রয়েছে, যে প্ল্যানটা বাংলাদেশের ব্যাটিং এ শুধুমাত্র তাহিদ হৃদয় ছাড়া আর বাকি কারোর মধ্যে দেখা যায়নি। আমি একটা জিনিস যোগ করি, আপনি দেখবেন যে বাংলাদেশের 5 জন ব্যাটার, আপনি শুরুতে তানজিম তামিমের কথা বলছিলেন, তিনি 0 রান করেছেন, তারপরে আপনি দেখবেন যে বাদবাকি ব্যাটাররা যারা রিশাদ, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মাহাদি, যিনি এই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন, এই 5 জনে মিলে আপনার 21টা বল খেলেছেন এবং রান করেছেন 12, অথচ এদের মধ্যে অন্তত 3 জনের কাজ শুধুমাত্র আপনার যে প্রকৃত ব্যাটসম্যান হিসেবে তারা খেলতে নেমেছিলেন, সো এই ভ্যাকুয়ামটা অনেক বড় আপনার শূন্যতা তৈরি করেছে বাংলাদেশ দলের ইনিংসের রান জোগাড়ের ক্ষেত্রে, এই কারণে আপনি 20 ওভারে আটকে গিয়েছেন 140 রানে, যেটা হওয়ার কথা ছিল কিন্তু 170 রানের মতো। আমি বলছি না যে 170 রান হলে আপনি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিবেন, কারণ এখানে 180 রান চেস করে ইংল্যান্ডও জিতে গিয়েছে, কিন্তু একটা চ্যালেঞ্জ দিতে পারবেন এবং বোলারদেরকে আপনি অন্তত কিছুটা পুঁজি দিতে পারলেন যে যাও তোমরা এবার একটু গিয়ে মানে মন খুলে বোলিং করতে পারো ওরকম ভাবে, কিন্তু যেরকম রান ছিল তাতে সেদিক বোলাররা থেকে আমরা বোলারদের প্রশংসা এগিয়ে রাখলে অস্ট্রেলিয়ার প্যাট কামিংসকে অবশ্যই কংগ্রাচুলেট করতে হয়, তিনি একটা নতুন একটা রেকর্ড করেছেন হ্যাট্রিক উইকেটে, সম্ভবত সপ্তম টি-20তে সপ্তম রেকর্ড এটা, যে হ্যাট্রিক উইকেট নেওয়ার। আমরা একটু নাজমুল হোসেন শান্তর রানটা দেখে নেবে। সাথে কিন্তু শুরুতে কিন্তু স্ট্রাইক রেটে ভালোই ছিল, প্রথম যখন খেলছিল স্ট্রাইক রেট ভালো ছিল, গ্র্যাজুয়ালি কিন্তু আস্তে আস্তে ইনিংস যত এগুচ্ছিল স্ট্রাইক রেটে কমে গেছে, শেষ পর্যন্ত বোধহয় 115-এর মতো স্ট্রাইক রেট ছিল, শেষের দিকে তেমন ছিল, বাট শুরুতে একটা বড় 6 মারলো এবং অনসাইডে ভালো দু একটা শট খেলেছে, সো একজন ব্যাটসম্যান যে বেশ কিছুদিন ধরে রান করছে না, তার জন্য এটা একটা কমফোর্টিং একটা ইনিংস আমি বলবো। হয়তো এটার উপরে ক্যাপিটালাইজ করে সামনে যে 2-1 ম্যাচ আমাদের আছে সেখানে ওর কাছ থেকে আমরা বড় কন্ট্রিবিউশন পাবো, ওটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে পারে। রাইট, কিন্তু আপনি দেখবেন যে এই ধরনের ইনিংসে যখন আপনি প্ল্যান করে খেলবেন যে আমি একটু স্লো যাব তারপরে আমি শেষে অ্যাগ্রেসিভ হব, সেটা যদি আপনি শেষে অ্যাগ্রেসিভ হতে না পারেন এবং মাঝখানে যখন আপনি আটকে যাবেন বা আউট হয়ে যাবেন, তখনই কিন্তু আপনি বড় ধরনের একটা সমস্যাটা তৈরি হবে। সাকিব আল হাসান যখন নেমেছিলেন খুব সম্ভবত 17 নম্বর ওভারে সাকিব আল হাসান ব্যাট করতে নেমেছেন, অর্থাৎ 15 পরে রাইট, আপনি একদম শেষের দিকে এসেছিলেন তিনি দেখবেন যে এই কারণে মানে নাজমুল হোসেন শান্ত যদি আপনি শেষ পর্যন্ত থাকতে পারতেন অথবা 18 বা 19 নম্বর ওভারে আউট হতেন, তাহলে স্কোরটা একটু বাড়তে পারতো। সো আপনি যখন শুরু করবেন আপনাকে শেষ করে দিয়ে আসতে হবে, যদি আপনি শেষ করে দিয়ে আসতে না পারেন তাহলে পুরো দলটার ইনিংসটা এমন পর্যায়ে নিয়ে যাবেন যাতে আপনি শেষে যারা আসবেন তাদেরকে যেন আবার ইনিংস রিবিল্ড করতে না হয়। এই কাজটুকু আমার মনে হয় যে এই ম্যাচে অনেক বড় একটা গ্যাপ ছিল বাংলাদেশ দলের। নিশ্চয়ই আমরা আরো কথা বলবো বাংলাদেশ দল নিয়ে, আরো কিছু কথা শুনতে চাই, তার একটা বিরতি নিতে হবে। দর্শক, টি-20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলসে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এখনই।
কথা চলছিল সকালের ম্যাচ নিয়ে, অর্থাৎ বাংলাদেশের ম্যাচ নিয়ে। আগামীকাল কিন্তু আরও একটি খেলা আছে, সেটা নিয়েও কথা বলবো। তার আগে একটু আমরা লাস্ট ম্যাচটা যদি একটু দেখে নিই, ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা। রাইট, আপনি সাউথ আফ্রিকা সেন্ট লুইসিয়াতে বলা হয়ে থাকে যে 180 প্লাস এখানে রান করলে একটা ভালো স্কোর দাঁড় করানো যায়। তারপরে সাউথ আফ্রিকা শুরুটা খুব ভালো করেছিল। আপনি শুরুর 9.5 ওভারে তারা রান করেছিল, খুব সম্ভবত 79-এর মতো রান করেছিল, কিন্তু শেষের 10 ওভারে তারা 72 রান করেছে। অর্থাৎ প্রথম অংশে তারা রান করেছে আপনার যা, শেষের অংশে কিন্তু সেরকম রান করতে পারেনি, অথচ শেষে 9 উইকেট তাদের হাতে ছিল। ম্যাচ শেষে আমি শুনছিলাম যে ডেভিড মিলার বলছিলেন, ডেভিড মিলার আজকে এখানে খুব সম্ভবত 43 রান করেছেন, হ্যাঁ 28 বলে 43 রান করেছেন। তিনি বলছিলেন যে উইকেট একটু স্লো রয়েছে, কিন্তু এটা ব্যাটিং উইকেট, এখানে ব্যাট করা খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করা যাবে, তবে বল একটু স্লো, উইকেট একটু স্লো, একটু দেরিতে আসছে ব্যাটে। আর ডিকক খুব চমৎকার খেলেছেন, 38 বলে 65 রান এবং 22 বলে তিনি করেছিলেন হাফ সেঞ্চুরি। এই বিশ্বকাপের শুরুর দিকে সাউথ আফ্রিকার সবচেয়ে বড় একটা প্রবলেম ছিল যে আপনার টপ অর্ডার, বাংলাদেশের মতোই টপ অর্ডার ব্যাটাররা কিন্তু রান পাচ্ছিলেন না, 1, 2, 3 কেউ রান পাচ্ছিলেন না। রেজা হেন্ড্রিক্স, ডিকক এবং আপনার মার্করাম রান পাচ্ছিলেন না। মার্করাম আজকেও পাননি, কিন্তু ডিকক গত দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন, এই ম্যাচে করেছেন এবং এর আগের ম্যাচেও তিনি একটা হাফ সেঞ্চুরি করেছিলেন, সেখানে তিনি ম্যান অফ দি ম্যাচ হয়েছিলেন। সো সবকিছু মিলে তাদের শুরুটা ভালো হয়েছিল, কিন্তু আপনার 183-তে যে আটকে গিয়েছে তার জন্য অন্যতম কারণটা হলো আপনি ইংল্যান্ডের বোলারদেরকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। জোফরা আর্চার আপনি 40 রান দিয়েছিলেন, 40 রান দিয়ে খুব সম্ভবত 3টি উইকেট পেয়েছেন, কিন্তু শেষের ওভারটা তার দুর্দান্ত হয়েছে। আপনি উইকেট হাতে ছিল সাউথ আফ্রিকার, তারপরেও জোফরা আর্চারকে তারা শেষের ওভারটা জোফরা আর্চার যে করেছিলেন সেখানে প্রথম 2 বলে 2টি উইকেট তিনি তুলে নিয়েছিলেন এবং সব মিলিয়ে শেষ ওভারে তিনি মাত্র রান দিয়েছেন 8, একটি বাউন্ডারি হয়েছিল সেখানে। সো শেষের বোলিংটা ইংল্যান্ডের চমৎকার হয়েছিল, কিন্তু শেষের ব্যাটিংটা ইংল্যান্ডের ভালো হয়নি। আপনি দেখুন একদম লিভিংস্টোনের উইকেটে যাওয়ার পর থেকে পুরো খেলাটা একেবারেই খেই হারিয়ে ফেলেছে। তারপর ব্রুকের পারফরম্যান্স নিয়ে যদি বলতে চাই, এক্সেলেন্ট ব্যাটিং। আমরা অফ ইয়ারে আলোচনা করছিলাম, ফাহিম ভাই বলছিলেন যে হ্যারি ব্রুক খুবই ভালো একজন ক্রিকেটার, আপনি কাউন্টি ক্রিকেটে তিনি ভালো পারফর্ম করেছেন, টেস্টও ভালো করে থাকেন, কিন্তু সাম্প্রতিক সময় রান পাচ্ছিলেন না। আজকে তিনি এবং লিভিংস্টোন যেভাবে খেলছিলেন তাতে ম্যাচটা কিন্তু পুরোপুরি ইংল্যান্ডের হাতেই ছিল। তো এরকম হাতে থাকা ম্যাচ যখন হেরে যাবে একটা দল, নিশ্চিতভাবে তারা আবার কিন্তু ড্রয়িং বোর্ডে ফিরে যাবে যে কি কি ভুল আমরা এখানে করেছি। যেটা ফাহিম ভাই বলছিলেন যে আপনি 18 বলে 25 রান, হাতে রয়েছে 5 উইকেট, এই ম্যাচ কেন জেতা যাবে না? সো আমার মনে হয় যে সেখানে তারা মানে যে ভুলগুলো যেটা করেছিল, যে ম্যাচটা একটু বেশি মাত্রায় হয়তো তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল অথবা বেশি মাত্রায় একটু ইমোশনাল হয়ে গিয়েছিল, সেই কারণে কি করতে হবে, মাত্র 8 রান করে দরকার ওভারে, সেটা যখন আপনি করতে পারবেন না, তো সেটার আসলে কোনো হিসেব মেলানো খুবই টাফ হয়ে যায়। তবে এই সাউথ আফ্রিকার বোলাররা, যেটি বলছিলাম যে তারা 15, 16 এবং 17 এই 3 ওভারে খুব বাজে বল করেছিলেন, বিশেষ করে বার্টম্যান। এক ওভারে তিনি কিন্তু 5টি আপনার ফুল টস দিয়েছিলেন। এই 5টা ফুল টসের মধ্যে প্রথম 3টা ফুল টসে কিন্তু আপনার স্কোরিং শট এসেছে, 2টা বাউন্ডারি এবং একটা ছক্কা। তার মানেটা হলো যে আপনার ফুল টস কাজে লাগছে না, তাহলে আপনি নিশ্চিতভাবে প্ল্যান বি তে যাবেন, সেটা তিনি করতে পারেননি। আবার কিন্তু তিনি 5টা ফুল টস করেছিলেন, সেই ওভারে খরচ হয়েছিল 21 রান। আপনি নিশ্চিত থাকতে পারেন আজকে যদি সাউথ আফ্রিকা এই ম্যাচটা হারতো, বার্টম্যানকে কিন্তু আপনার সবচেয়ে বেশি দায়টা নিতে হতো। তারপরেও শেষের বোলিংয়ে তারা দুর্দান্ত বোলিং করেছে এবং 7 রানে ম্যাচটা জিতেছে। এখন সেমিফাইনালের পথে তারা এক অর্থে বলা যেতে পারে যে টিকিট তাদের হাতেই রয়েছে, কারণ আমরা হিসাব করে যা দেখেছি যে এই গ্রুপ থেকে অন্তত 3টা দলের আপনার 4 পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তখন আপনার রান রেট ইকুয়েশনটা আসবে। তারপরে বলবো যে সাউথ আফ্রিকা আজকের এই ম্যাচটা জিতে মোটামুটি সেমিফাইনালটা তাদের কনফার্ম করে ফেলেছে, এইটুকু অন্তত বলা যেতে পারে। তারপরেও আপনার অন্যান্য আরো 2টো দলেরও আপনার সম্ভাবনা রয়েছে 4 পয়েন্ট হওয়ার জন্য। ইংল্যান্ডের নেক্সট ম্যাচ কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে, সেখানে ইংল্যান্ডের জয়ের তো একটা সম্ভাবনা বলাই যায়। ফাহিম ভাই অবশ্যই অবশ্যই আমি একটু বলি, উইকেট নিয়ে অনেক আলাপ হয়েছে, কিন্তু উইকেট যে সমস্যা ছিল না, লিভিংস্টোন আর হ্যারি ব্রুকের পার্টনারশিপ সেটাই প্রমাণ করে যে উইকেটে কোনো সমস্যা ছিল না, কারণ ওরা যেই রেটে রান করেছে, উইকেটের ডিফিকাল্টি থাকলে সেটা সম্ভব হতো না। এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে 160 সেফ স্কোর না, মোটেই সেফ স্কোর নয় এই মাঠে। সেটাকে যে ডিফেন্ড করার যে মানসিকতা, কোনো অবস্থাতেই সাউথ আফ্রিকা কিন্তু হাল ছাড়েনি। যখন ম্যাচটা আমাদের মনে হচ্ছিল চলে গেছে, তখনও সাউথ আফ্রিকা কিন্তু হাল ছাড়েনি। সেম থিং হ্যাপেন টু ইংল্যান্ড। ইংল্যান্ডে একটা সময় মনে হচ্ছিল যে অনেক দূরে চলে গেছে, আস্কিং রেট অনেক উপরে, রান হচ্ছেই না, ইংল্যান্ডও কিন্তু ছাড়েনি। এই যে না ছাড়া যে মানসিকতা, এখান থেকে এটা আমাদের কাছে দারুণ শিক্ষণীয় একটা ব্যাপার হতে পারে। কিন্তু ক্রিকেট খেলাটাই এরকম, অনেক সময় হয় যে আমরা আগেই খেলাটা ছেড়ে দিই। কালকে যেটা আমরা আজকের খেলার কথা যদি বলি, 140 রানে আমরা যে হাল না ছাড়তাম, তাহলে যেটা হতো, ওদের হয়তো এই রান করতে আরো 2 ওভার বেশি ব্যাটিং করতে হতো, কিংবা আরো 1টা বা 2টা উইকেট বেশি পড়তো, সেটা আমাদের অর্জন হতো। কিন্তু এই যে হাল ছাড়া না ছাড়ার যে অভ্যাসটা, মানসিকতাটা, এটা খুব জরুরি।
5টা ম্যাচ ক্রিটিক্যাল ম্যাচের মধ্যে হয়তো একটা ম্যাচ ওই কারণে আমরা জিতে যাব। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় এখান থেকে অনেক কিছু শেখারও আছে আমাদের। এবং আমরাই আজকে যে যতটা দেরিতে রান নেওয়া শুরু করেছি, ওই প্রথম দিকে যদি আমরা অস্ট্রেলিয়াকে কিছুটা আটকে দিতে পারতাম, দিন শেষে যেহেতু ডিসিশনটা এভাবেই হয়েছে, কার্টেল ওভারে খেলা হচ্ছে, হয়তো বা রান রেট একটু কম এখন একটু থাকলে। সুযোগ খুঁজছে। আমি ফাইম ভাই সারাক্ষণই বুঝতে বাংলাদেশের সুযোগ খুঁজেই যাচ্ছে আসলে। সুযোগ খুঁজবেন আপনি না, কখন, না, যে না, সুযোগটা আপনার অবশ্যই। প্রথমে আসবে সেই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে। যে ব্রিজটাউনের মতো উইকেটে আপনি আগে ব্যাট করার সুযোগটা পেয়েছেন, Exactly, আপনি exactly. সেখানে নিশ্চিতভাবে আরো বড় রান একটা করার কথা না, ছিল। ওই ডেসপারেট ডিজায়ারটা খুব দরকার, ডেসপারেট ডিজায়ারটা খুব দরকার যে আমি সত্যি একটা কিছু করতে চাই, যেটা আমরা তহিদ হৃদয়ের মধ্যে দেখতে ফাহিম পাই। ভাই, আপনি আপনার জায়গা থেকে আপনি বলুন তাহলে আমাদের কমতিটা কোথায় হচ্ছে? আমরা এত চেষ্টা করে যাচ্ছি, এত বলছি, এত ভালো ভালো কথা বলছি, এত বছর পরে এসে আমাদের এক্সপেকটেশন কেন শুধুমাত্র সুপার 8-এ যাওয়া হবে, এখান থেকে না, আরো এটা তো হতেই পারে না। এখান থেকে না, এই না, বডি আমার মনে হয় ল্যাঙ্গুয়েজটা না, কোথায় আমাদের আমার কমতি মনে হয় হচ্ছে? না এটা একেবারেই ঠিক কথা যে আমরা স্যাটিসফাইড, আমরা একটু উঠে আসতে পেরেছি, এটা আমাদের জন্য শেষ। কারণ আমি জয় পরাজয় দিয়ে এই জিনিসটা বিচার করতে চাই না, আমি বিচার করতে চাই আমরা কতটুকু এফোর্ট দিলাম। যেখানে আমার এফোর্ট দেওয়ার ঘাটতি থাকবে সেটা আমি ম্যাচ জিতে গেলেও আমি বলবো আমি হেরে গেছি। কারণ খেলার জিনিসটা এমন, আপনি নিজেকে উজাড় করে দেবেন মাঠের মধ্যে, নো ম্যাটার হোয়াট, আপনি জেতেন কিংবা হারেন, ওই মানসিকতা যদি না থাকে আপনি কোনোদিন জয়ী একটা দল হতেই পারবেন না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখাতে পারিনি আজকে, সেটা বোধহয় অনেক বড় ব্যর্থতা। রাইট, এবং ফাহিম ভাই একদম ঠিকই বলেছেন। আপনি দেখবেন যে বারবার আমরা কিন্তু নেপালের কথাটা বলছি, নেপাল 1 রানে ম্যাচটা হেরেছে, কিন্তু আপনি যদি বিচার করেন বা বিশ্লেষণ করেন সেই ম্যাচটা কিন্তু নেপাল জিতেছে অন্য অর্থে, অনেক বড় জায়গায় কিন্তু তারা সেই ম্যাচটা জিতে ফেলেছে। সো বাংলাদেশ দলের কাছ থেকে কিন্তু আমরা এই ধরনের ক্রিকেট আশা করি। আজকে বাংলাদেশ আপনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ক্রিকেট খেলেছে সেটাকে আমি কিন্তু বলবো যে তারা জাস্ট শুধু একটা কম্পিটিশনে অংশ নিতে হবে, সেই অংশ নেওয়ার জন্যই কিন্তু খেলেছে, কিন্তু জিততে হবে বা ওই পাশে যে যত শক্তিশালী একটা বা যত মাইটি একটা দল থাকুক তার বিরুদ্ধে যে লড়াই করে জিততে পারবো আমরা, এই তাগিদটাই বা এই ইন্টেন্সিটিটাই ছিল না পুরো দলের মধ্যে। এবং এটা যতদিন পর্যন্ত আপনি না আনতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি ওই যে বলে না যে বড় দল হয়ে ওঠার বিষয়টা, সেটা কোনোদিনই হতে পারবেন না। এবং আপনার প্রশ্নের উত্তরে যাই যে আপনি যে বললেন যে কেন পারছে না বাংলাদেশ, এখানে দুটো বিষয় রয়েছে। একটা বিষয়টা হলো যে মানসিকভাবে আমরা অনেক পিছিয়ে রয়েছি, ম্যাচে নামার আগেই আমরা হেরে যাই এক। আরেকটা বিষয় হলো যে মানতেই হবে যে সামর্থ্যের অভাব কিছুটাতে রয়েছে, এটা আপনি রিয়েলিটি চেক আপনাকে যেতেই হবে। এটার জন্য সবচেয়ে বড় আরেকটা উদাহরণ হলো আজকে দেখুন বোলাররা ভালো করতে পারেননি কেন, তার অন্যতম কারণটা হলো দিস ইজ ভেরি গুড উইকেট, এখান থেকে বোলাররা কোনো ধরনের অ্যাসিস্ট পাননি, এখানে আপনার বলে উইকেটে কাটার ধরছে না, এখান থেকে আপনাকে ভ্যারিয়েশনে আপনাকে ব্যাটারদেরকে বিপদে ফেলতে হবে। যে ভ্যারিয়েশনটা এরকম একটা প্লাসিড ব্যাটিং উইকেটে বাংলাদেশ দলের বোলারদের এখন পর্যন্ত সেরকম গ্র্যাব করাটা সম্ভব হয়নি। আজকে দেখুন যে সাউথ আফ্রিকা মাঝখানে কিন্তু তারা ম্যাচটা হেরেই গিয়েছিল প্রায়, সেই বোলাররাই কিন্তু তাদেরকে আবার ম্যাচটা ফিরিয়ে এনে দিয়েছে। আর আপনি ওই যে কথা বলছিলেন ফাহিম ভাই, যেটা বলছিলেন যে এই যে আপনি তাগিদটা, একটা জোশ হওয়ার যে তাগিদটা, উদাহরণ হিসেবে বেশি দূর যাব না, শুধুমাত্র সাউথ আফ্রিকার ক্যাপ্টেনকে দেখবেন, তিনি কিন্তু রান করতে পারেননি আজকে, এবং তিনি যে যখন দেখছিলেন যে তার দল কিন্তু প্রায় হেরে যাওয়ার মতো অবস্থা আছে, তখন তিনি কিন্তু মাথায় হাত দিয়ে বসেননি, তিনি জাস্ট শুধু প্ল্যান করেছেন। কিন্তু কারণ তিনি জানেন যে একটা মোমেন্টাম পুরো ম্যাচের গতি মানে চেহারা বদলে দিতে পারে। এই বোলারটাকে আমি ইউজ করলে, এই বোলারটা একটা ওভার যদি করে তাহলে তার পুরো ম্যাচটাকে সে আমার পক্ষে নিয়ে আসতে পারে। এই যে বিশ্বাসটুকু দলের প্রতি এবং নিজের প্রতি, তার সবকিছু কিন্তু আপনার প্রতিফলনটা ঘটছে তার এই সিদ্ধান্ত নেওয়ার মধ্যে। আমি কাসাব ভাই আপনার কাছ থেকে শুনলাম, ফাহিম ভাইকে আবারও একটু একই প্রশ্ন যেতে চাই যে আমরা তো মাঠের ভুল ঠিক নিয়ে কথা বলছি, কিন্তু হোমওয়ার্কটা করতে মাঠের আগে আমাদের ভুলগুলো কোথায় হচ্ছে? এবং কালকে আমাদের প্রতিপক্ষ কিন্তু আরেকটা জায়ান্ট দল ভারত, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে আমাদের পূর্বের কোনো রেকর্ড নেই, আমরা আজ পর্যন্ত জিততে পাইনি, ধরলাম ওখানে আমাদের মানসিকতা কিছুটা ছোট হয়ে আছে, বিশ্বকাপের মাঠে আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পাইনি, কিন্তু ভারতের সাথে আমাদের সম্ভাবনা কি একেবারে নেই বলে আমরা উড়িয়ে দিতে নিশ্চয়ই পারি না? না না, ভারতের সাথে আমরা অনেক প্রায় যখন খেলি প্রায় কম্পিটিশন হয়, কিন্তু আমরা হয়তো বেশিরভাগ হারি, কিন্তু আমরা কম্পিট করি। কথা হচ্ছে যে আমরা ওই মানসিকতা নিয়ে মাঠে নামবো কিনা, যদি সেটা নিয়ে মাঠে নামি, তাহলে ব্যাপারটা হচ্ছে কি এখন খেলার আমরা যখনই দেখতে বসি আমরা নিজেরা কিন্তু ওটাই চিন্তার মধ্যে থাকে, প্রথম উইকেটটা কখন পড়বে, দ্বিতীয় উইকেটটা কখন পড়বে, এবং আমাদের মিডল অর্ডারটা ব্যাটিং করা শুরু করবে, এটি কিন্তু মাথায় আসে। কারণ এত কনসিস্টেন্টলি এটা হচ্ছে, এইভাবে একটা দল চলতে পারে না, কিন্তু ভেরি ডিফিকাল্ট। আর আরেকটা জিনিস আমি বলি, অনেক কিছু বলেছে, সেলফ এস্টিম অ্যান্ড প্রাইড, এইগুলো হলো মানুষের সেই অস্ত্র যেগুলো মানুষকে দিয়ে অসাধ্য সাধন করায়। এটা একটা কালচারাল ব্যাপার, কিন্তু সামহাও আমাদের যে খেলার যে পরিবেশ, আমরা বা দেশের ভেতরে যে খেলার যে পরিবেশ, সেই পরিবেশটা এই ধরনের মানসিকতা তৈরি করে না, আনফর্চুনেটলি। এবং যখন আমরা অন্যদের খেলা দেখতে যাইবো, আমরা দেখবো যে ওরা ডেসপারেট হয়ে যায়, ওরা মাঠ থেকে মাথা নিচু করে যেতে চায় না।
এই যে ব্যাপারগুলো আছে না, এটা এটা একটা বিরাট শক্তির জায়গা আমাদের সবার জন্য। সরি ভাই, আমি একটু থামাচ্ছি আপনাকে, কারণ বারবারই এই কথাটা যখন আসছে যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজে কনফিডেন্সের অভাব, আমরা জেতার কথা চিন্তা করতে পারি না, তাহলে কি আমাদের বোলিং এবং ব্যাটিং কোচের পাশাপাশি এখন থেকে আমাদের মেন্টাল কাউন্সিলিং এরও দলের জন্য আরো প্রপার দরকার, যেখানে আমাদের ওই বডি ল্যাঙ্গুয়েজ, ওই চিন্তা ভাবনায় আসতে পারে? তাহলে হোমওয়ার্কের এক পার্টিকুলার ভুল আমাদের কোথা থেকে হয়ে যাচ্ছে? না, সেগুলি হওয়া উচিত। আমরা সেটা এমন না যে ন্যাশনাল টিম যখন যাবে তখনই আমরা একটা মনোবিদ রাখলাম তাদের মানসিকতা নিয়ে কাজ করার না, জন্য। পুরো এগুলি coaching এগুলি system এগুলি এর হ্যাঁ, জন্য। কোচিং সিস্টেমের মধ্যে, গ্রোথের মধ্যে এটা থাকা উচিত, কালচারের মধ্যে এটা থাকা উচিত, যেটা এটা একটা গর্বের ব্যাপার, এটা রেসপেক্টের ব্যাপার, এটা সেলফ এস্টিমের ব্যাপার। জিতে আসাটা, ফেয়ারলি জিতে আসাটা, হার না মানাটা, চেষ্টা করাটা, পড়ে গেলে আবার উঠে দাঁড়ানোর যে ব্যাপারটা, এগুলো তো একটা কালচারাল ব্যাপার। আমরা এগুলোকে তেমন একটা গুরুত্ব দিই না, কিন্তু হারলে অসুবিধা নেই, জিতলে আমি খুব খুশি, হারলে তেমন একটা অসুবিধা নেই। সো এইভাবে কিন্তু ওই ক্যারেক্টারগুলো গড়ে ওঠে না। সো এই ক্যারেক্টারটা আমাদের মনে হয় আমরা সেই ক্যারেক্টারগুলো বিল্ড করতে পারছি না, যারা সত্যিকারের যুদ্ধটা করতে পারে। আমাদের এই দলে এখন আনফর্চুনেটলি আমাদের কিছু কিছু যোদ্ধা আছে যারা পিছে দাঁড়িয়ে থাকে, তারা অনেক পরে যুদ্ধ করতে আসে। সামনে যারা আছে তাদের হাতে তেমন তলর কিছু নেই, তারা শুধু এক ঢাল নিয়ে বসে আছে, তাদের হাতে তরল কিছু, এমন একটা অবস্থা এখন আমরা আছি। বাট আমার মনে হয় এটা একটা কালচারাল ব্যাপার, আমাদের ঘরোয়া ক্রিকেটের একটা কালচারাল ব্যাপার, যেখানে ওই ধরনের ক্যারেক্টারগুলো তৈরি হচ্ছে না। হলে আমরা বোধহয় আরো অনেকটুকু এগিয়ে যেতে পারতাম। একদমই। কাসা ভাই, আপনার কাছে এই বলবো যে আগামীকালকে ভারত আমাদের প্রতিপক্ষ, এবং ভারত কিন্তু আমাদের বেশ পুরান প্রতিপক্ষ। যেরকম ভারতের পক্ষের লোকজন আছে, কিন্তু বাংলাদেশ ভারত খেলা হলে এই জায়গাটায় আসলে আমরা কালকে কি পরিবর্তন কোনো পরিবর্তন হতে পারে কিনা, বা আসলে কোন জায়গাটায় লক্ষ্য রাখতে হবে যাতে ভারতকে অন্তত আমরা একটা কড়া টক্কর দিতে পারি? এখন তো আসলে সাহস হচ্ছে না বলার যে হারাতে পারি। না দেখুন, ভারতের সাথে আমরা সর্বশেষ যে টি-20 বিশ্বকাপে খেলেছিলাম সেখানে কিন্তু কড়া টক্কর একটা দিয়েছিলাম আমরা। আমি সেই ম্যাচটা কভার করেছিলাম ব্যাঙ্গালোরে বসে। সেই ম্যাচে 3 বলে 1 রান দরকার ছিল, বাংলাদেশের 3 জন ব্যাটার ছিল, কিন্তু কেউ আমরা রান করতে পারিনি। মুশফিক রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেষের দিকে শুভাগত হোম, তারা 3 জনই কিন্তু আপনি বলে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক রহিম আউট হয়ে গিয়েছিলেন, এবং শুভাগত হোম সেই বলে টাচও করতে পারেনি। আমরা সেই ম্যাচটা 1 রানে হেরেছিলাম। সেটা অনেক বড় একটা সেটব্যাক, যে আমরা ভারতের মাটিতে, ভারতের বিশ্বকাপের মাঠে ভারতকে হারানোর একটা এর চেয়ে ভালো সুযোগ আমার মনে হয় না যে আর কখনো আমরা পেয়েছি। সামনে হয়তো পেতে পারি, ভারতকে হারাতে পারি না আমরা, আমি সেই জিনিসে বিশ্বাস করি না। কারণ ভারতকে কিন্তু আমরা দিল্লিতে আপনার টি-20-তে হারিয়েছি। সো অবশ্যই ভারতকে হারানো যাবে, কিন্তু সেদিন নিজের ক্রিকেটটা, আপনি ভালো ক্রিকেটটা খেলতে হবে এবং সেই ইন্টেন্সিটিটা আপনাকে দেখাতে হবে। আপনি যদি টস করার আগেই যদি মনে করেন যে না আমি তো জাস্ট খেলার জন্য নেমেছি, এবং দলের অধিনায়ক কোচ যখন বলেন যে না আমরা যা পাবো এখন বোনাস পাবো, সেটা তখন বোঝা যাচ্ছে যে ধরেন আপনি এখানে আর বেশি সামনে দূর বাড়তে চাচ্ছেন না, আপনার মধ্যে পরিতৃপ্তি চলে এসেছে। তার আপনি যখনই সন্তুষ্টিটা চলে আসবে, তাহলে আপনি সামনের লক্ষ্যটা অর্জন করতে পারবেন না। তো সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং বাংলাদেশ দল যে ভারতকে হারাতে পারে সেই বিশ্বাসটুকু পুরো দলের মধ্যে থাকতে হবে, খেলার মধ্যে থাকতে হবে, এবং সেটার আপনার প্রকৃত একটা দৃষ্টান্ত মাঠের খেলার মধ্যে রাখতে হবে। সেই কাজটুকু বাংলাদেশ করতে পারে। আর আপনি বললেন যে আপনি দলে বদলের কথা, আমি সবসময় কিন্তু একটা জিনিস বিশ্বাস করি, সেটি হলো যে আপনি উইনিং দল নিয়ে নামার কোনো বিষয় নাই। এখানে আপনার যদি আবহাওয়া যেমন থাকে, অথবা প্রতিপক্ষের শক্তি, নিজের শক্তি, সবকিছু মিলে আপনি সেই ম্যাচের জন্য আপনার সবচেয়ে শক্তিশালী এবং সেই প্ল্যানটা সফল করার জন্য যে ধরনের একটা একাদশ গড়া প্রয়োজন, সেটা যদি আপনি করতে পারেন, সেটাই হবে গিয়ে আসল বিষয়। আর বাংলাদেশ দলে এখন যে অবস্থা, তাতে আপনার মনে হচ্ছে না যে পুরো 11 জন দল যদি আপনি চেঞ্জ করেন তাহলে হয়তো কোনো কিছু পেতে পারেন, কারণ যেরকম পজিশন দাঁড়িয়েছে সে 11 জন না, আপনি তাহিদ হৃদয়কে রাখতে হবে। আমি দুঃখিত, আমি আপনাকে তাও থামিয়ে বলছি যে তখন আবার হবে দুটো কথা। আমাদের তো অজুহাত বাঙালি সবসময় 3 নম্বরে থাকে। সো পুরো দল নতুন হয়েছে, এবং বাকিদের সাথে তাহিদ হৃদয়ের কতটুকু অ্যাডজাস্ট হবে সে কথা এখন আর না যায়, একটা বিরতি নিয়ে নিতে হবে, তারপরে আবারও ফিরছি। বাংলাদেশ দল নিয়ে আলোচনা করব আগামীকালকের খেলা নিয়ে। দর্শক, টি-20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভি এই বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরছি এখনই। কথা বলছিলাম বাংলাদেশ দল নিয়ে, এবং ফাহিম ভাই আপনার কাছে জানতে চাই যে এই যে আজকে একটা ছোট্ট একাদশের ভেতরের একটা আপ ডাউন একটা হয়েছে, রিশাদের কথা যেটা বলছিলাম ব্যাটিং অর্ডারে, কিন্তু ওভারঅল আমাদের কায়সার ভাই সূত্র ধরে বলতে চাচ্ছি যে এমন কিছু না যে উইনিং টিম বা উইনিং কম্বিনেশন বলে কিছু নেই। সেক্ষেত্রে আমাদের ভারতের বিপক্ষে কোনো চেঞ্জ হওয়া সম্ভব কিনা, বা চেঞ্জ হলে ভালো হয় কিনা? না, চেঞ্জ তো হতেই হবে, বিকজ আপনি যদি চেঞ্জ না করেন একই জিনিস রিপিটেশন, একই জিনিসের রিপিটেশন হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, উপর থেকে আমরা কিছু পাচ্ছি না এক জিনিস, কিন্তু তাদের কিছু না পাওয়ার কারণে পুরো সংসারটাই কিন্তু আসলে দুর্বল হয়ে যাচ্ছে।
আমাদের ড্রেসিং রুমটা দুর্বল হয়ে যাচ্ছে। সো ওই জায়গাটা আমাদের অনেক কিছু করণীয় আছে। এখন তো অনেক সময় মনে হয় যে আমরা যদি ঠিক উল্টো করে দেই, আমাদের ব্যাটিং অর্ডারটা উল্টা করে দেই, তাহলে কিন্তু এর চেয়ে খারাপ হবে না কিন্তু, টু বি অনেস্ট। তাসকিন উপরে এবং আসবেন। তাসকিন আমি এক্স্যাক্টলি তাসকিনের বডি এটা আমি ল্যাঙ্গুয়েজ হাসির কথা বললাম, আমি যে মজা করে বললাম। দারুণভাবে তাসকিন সামনে দাঁড়িয়ে ছিল, অন্তত ওই তানজিল না, তামিমের দাঁড়িয়ে থেকে তো থাকার জন্য বেটার। না, আমি যে একটু আগে বললাম যে ইন্টেন্ট আছে। Intent, ও যদি exactly. দাঁড়িয়ে থাকে ও ফার্স্ট বলে 6 মারার চিন্তা করবে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমাদের এখন যারা খেলছে তাদের মধ্যে দুই একজন আছে প্রথম বলটা কেমনে ডিফেন্স করবে এটা নিয়ে ব্যস্ত আছে, কোনো মতে কেমন করে টিকে থাকবে, এই অ্যাটিটিউড নিয়ে টি-20 ক্রিকেট খেলা যায় না। সো আমি যে খেলছে তাকে আমি দোষ দিচ্ছি না, এটা আমাদের দোষ যে আমরা তাকে খেলাচ্ছি। সে কিন্তু বারবারই বলছে তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তার পারফরমেন্স দিয়ে যে আই এম নট গুড ইনাফ রাইট নাও, বাট আমরা তাকে খেলাচ্ছি। আমার মনে হয় ওই জায়গাটা চেঞ্জ হওয়াটা দরকার। আমাদের হয়তো আউট অফ বক্স চিন্তা করতে হবে। এমন হতে পারে যে যারা ওপেনার না তাদের মধ্যে থেকে কাউকে নিয়ে এসে যদি ওপেন করানো হয়, স্টিল বেটার। আমি বলবো যে যদি জাকিরিয়ান অনেককে দিয়ে যদি ওপেন করানো হয়, তার মধ্যে চেষ্টা আছে, করার চেষ্টা আছে, হলে পারতেও পারে। এদের যেহেতু হচ্ছে না, নতুন কিছু করতেই হবে আমাদেরকে, আমরা যদি ভালো কিছু করতে চাই। আর নয়তো কিন্তু একই জিনিস হবে, আমরা হয়তো অনেক বলবো দেখো এরকম করবে না, ওভাবে খেলবে, ওভাবে খেলবে, ওভাবে খেলবে, কিন্তু মাঠে যখন ব্যাটটা নিয়ে যাবে দেখবেন যে এই পরের বল আবার এরকমই হবে, কারণ ওটা থেকে বের আসতে পারবে না কিন্তু। আর নয়তো হয়তো উল্টোপাল্টা একটা বল মেরে দেবে কিন্তু। এবং ওই বডি ল্যাঙ্গুয়েজ এই যে আপনি যেটা দেখাচ্ছেন ভাইয়া, হাত দিয়ে থামার পর যখন বলটা কেটে ভিতরে মিডল স্ট্যাম্প পড়ে গেছে, এমন একটা ব্যাপার যেন এটা তো হবার কথা না, আমি তো এখানেই আটকে ছিলাম। আচ্ছা। ব্যাপারটা যেন এরকম লাগে দেখতে যে এটা তো হবার কথা না, বলটা তো আমি আটকানোর চেষ্টা এটা করেছিলাম, বলারের দোষ। তাহলে ঢুকলো কেন? এটা বলার দোষ। না, আমি চাই না আমি আমাদের ক্রিকেটারদের ছোট করতে চাই না, অনেকে থাকে আউট অফ ফর্ম বা ইয়েতাম, এটা তারাও কিন্তু বুঝতে পারছে যে তারা খেলতে পারছে না, এবং এটা তাদের জন্য ঠিক সময় না খেলার। এত বড় একটা প্ল্যাটফর্মে খেলা তো ডেফিনেটলি না, আমরা জোর করে খেলাচ্ছি ওদেরকে। সো দোষটা অনেকাংশে আমাদের। সো আমার মনে হয় যে এখানে পরিবর্তন আনা দরকার। যদি রিস্ক নিতে হয় রিস্ক নিতে হবে, যদি আনকনভেনশনাল কিছু সিদ্ধান্ত নিতে হয় সেটা নিতে হবে, কিন্তু করতে হবে কিছু। সেটাই আমাদের বোধহয় একমাত্র অপরচুনিটি হবে কিছুটা হলেও ফিরে আসা। এবং আমরা তো দেখেছি না, কি বলে ওই যে জয়সূরিয়া আর ইয়ার কথা, কালো ভিতরানা হঠাৎ করে উপরে উঠিয়ে দিল, ওয়ার্ল্ড কাপটাই জিতে গেল ওরা, তাই না? এই এক ডিসিশনে ওয়ার্ল্ড কাপ জিতে গেল। সো ওয়াই নট আস, আমরা কেন করতে পারবো? যেহেতু আমাদের কনভেনশনাল যারা আছে তারা কাজ হচ্ছে না, why not we try something new, something জাম, আমি একটা জিনিস একটু যোগ করতে চাই ফাইম ভাইয়ের সাথে। ফাইম ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কিছু ক্রিকেটারের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে ফর্মটা ছিল, তাদের দেখে মনে হচ্ছে যে আমি তো খেলতে চাই না, বা আমাদেরকে জোর করে এক ঘর থেকে কিন্তু নেওয়া হয়েছে বা খেলানো হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু কোনো একটা অফ ফর্মে থাকা ক্রিকেটারকে ফর্মে ফেরানোর জায়গা না। এখানে আপনি ফর্মে থাকবেন, ভালো পারফর্ম করবেন, দলকে জিতিয়ে মাঠের থেকে বেরিয়ে আসবেন, এটাই জায়গা। কিন্তু আমরা কি করছি, একটা অফ ফর্মের ক্রিকেটারকে আপনি দলে নিচ্ছেন যাতে, এবং দোয়া করছেন, আশায় রয়েছেন, প্রার্থনা করছেন যেন তিনি যেন ফর্মে ফিরে আসেন এবং আমরা যেন রান পাই। এটা কোনো জায়গা হতে পারে না। তাকে আপনি যখনই একজন খারাপ ছাত্র, যখন একজন ছেলে যখন আপনি একটা পরীক্ষা খারাপ করবে, তাকে আপনি পরবর্তীতে আরেকটা কঠিন পরীক্ষা বসিয়ে দিবেন তা কিন্তু না। তাকে আপনি হোমওয়ার্ক করাবেন, তাকে আপনি ড্রয়িং বোর্ডে তার প্রবলেমটা কি সেটা সমাধানটা করবেন, এবং সেটা করার জন্য কিন্তু পরীক্ষার স্থলে সরাসরি পাঠিয়ে না, আপনি তাকে কিন্তু হোমওয়ার্কটা ঘরে বসে করাবেন। ঠিক এইরকম ভাবে আপনাকে এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি ফর্মে ফেরার জায়গা না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি ফর্মে থাকবেন, এখানে পারফর্ম করবেন, তাহলে আপনি দেখবেন যে সমস্যাগুলো সমাধান হবে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই প্রবলেমটা আপনি শুধুমাত্র একজন ক্রিকেটারের না, ধারাবাহিকভাবে বেশ কয়েকজন ক্রিকেটারের হয়ে যাচ্ছে। তো একটা দলের মধ্যে যখন আপনি বাঞ্চ অফ ক্রিকেটার এই ধরনের অফ ফর্মে থাকবেন এবং তাদেরকে দেখে খুব অসহায় মনে হবে, আমি এই শব্দটাই যোগ করতে চাই, খুব অসহায় মনে হবে, দেখে মনে হবে যেন ও প্রান্ত থেকে যে বল করছে তিনি বোধহয় এসে এখন উড়িয়ে দিবেন আমাদেরকে, এবং ব্যাটার এমন পর্যায়ে রয়েছে। এই যে মানসিক অবস্থাটা, এতে দেখে মনে হচ্ছে যে আমরা আসলে মানে নেতিয়ে যাওয়া ক্রিকেট খেলি না, এই নেতিয়ে যাওয়া ক্রিকেট পুরো দলটার মধ্যে কিন্তু একটা ছাপ পড়ে গিয়েছে। এবং এই কারণে আপনি যেটি বললেন যে অনেকের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু সেই ধরনের একটা ছাপ পড়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে যে আমরা এখানে আসলে ক্রিকেট খেলতে যাইনি, আমরা বোধহয় খুব কঠিন কোনো একটা দায়িত্ব পালন করতে গিয়েছি এবং একসঙ্গে সবাই দায়িত্বটুকু ফেল করছেন। সো এটা একটা ক্রিকেট দলের বা কখনো ছাপ হতে পারে না। এবং এটা আরো বেশি এক্সপোজ হবে কোন জায়গায় জানেন, যখন আপনি একটা চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলবেন। এই যে আপনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এরকম পারফরমেন্স করেছেন বলেই কিন্তু আজকে পুরো দলের এই কঙ্কালটুকু বেরিয়ে এসেছে। এবং আমি চাই না যে আগামীকাল যে ভারতের সাথে যে ম্যাচটা, সেখানে বাংলাদেশ দলের এই কঙ্কালের হাড্ডিটা আরেকবার যেন দেখা যায়। আশা করছি যে বাংলাদেশ দল অন্তত এই ম্যাচে একটা ভালো প্রতিযোগিতা, একটা প্রতিদ্বন্দ্বিতা যেন করতে পারে, যেন মানে পুরো বিশ্ব যেন বুঝতে পারে যে আমরা শুধুমাত্র এখানে একটা অংশগ্রহণকারী দল না, আমরা এখানে লড়তে গিয়েছি, আমরা এখানে চ্যালেঞ্জ জানাতে পারি প্রতিপক্ষকে, এবং আমরা আমাদের দিনে ম্যাচ জিততে পারি। যে কাজটুকু করছে আপনার নেপাল,
যে কাজটুকু করে দেখিয়েছে এখন পর্যন্ত আপনার বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা যুক্তরাষ্ট্র, যারা মাল্টিন্যাশনাল দল, যাদের নিজস্ব কোনো আপনার পেশাদার ক্রিকেটারই নেই, তারা পারছে, আমরা কেন পারছি না? এর অন্যতম কারণটা হলো যে আমরা এটার জন্য খুব সম্ভবত প্রস্তুত ছিলাম না। আমরা শুধুমাত্র মানে রিয়েলিটি চেক বলে একটা কথা আছে না, এই বিশ্বকাপে আমাদের এই পারফরমেন্সটা একটা রিয়েলিটি চেক। এখন দেখার বিষয় যে আমাদের প্লেয়ার এবং যারা এই সংশ্লিষ্ট আছেন ক্রিকেট বোর্ডের, তারা এই রিয়েলিটি চেকটা কতটুকু নিতে পেরেছেন। মাহমুদুল্লাহর ব্যাট থেকে আমরা আজকে রান পাইনি, যেখানে মাহমুদুল্লাহ আমাদের একটা ভরসার জায়গা। কিন্তু আমার একটা কথা হচ্ছে যে যদি আমরা মাহমুদুল্লাহ কিছুক্ষণ পিচে সেট হতেনও, তিনি আসলে কতটুকু বল পেতেন খেলার মতো, কারণ তার আগেই অনেকগুলো বল নষ্ট হয়ে গেছে। ফাহিম ভাই, আপনার কাছে জানতে চাই যে যদি সুযোগ হতো, বা আপনার যদি মনে হয় যে কেমন এই একাদশ নিয়ে কি আগে পিছে করে কিছুটা হলেও বেটার হতে পারতো, একটা ড্রিম একাদশ যদি আপনাকে করতে দেওয়া হয়, আপনি কি করতেন? তার আগে একটু বলি, রিয়েলিটি চেকের কথা বললো, আমরা এবার প্রথমবারের মধ্যে 3টা ম্যাচ জিতেছি। এর আগে কোনোদিন আমরা 3টা ম্যাচ জিতিনি বিশ্বকাপে। না, এটা তো রিয়েলিটি চেক তো এইভাবেই করবে সবাই। কয়টা ম্যাচ জিতেছি? এই গতবার 2টা, তার আগে জিতিনি, এবার 3টা জিতেছি। তার মানে আমাদের পারফরমেন্স এবারই হচ্ছে সেরা, বিশ্বকাপ পারফরমেন্স সেরা। অতএব আমাদের নিয়ে আলাপ আলোচনা করার কোনো সুযোগ নেই। সো রিলেটেড আপনি 3টা ম্যাচের মধ্যে জিতেছেন, শেষ দুটো ম্যাচ কার সাথে? নেপালের সাথে এবং নেদারল্যান্ডের সাথে, এবং সেই দুটো ম্যাচ জিততে আপনার কিন্তু একেবারে জান বেরিয়ে গিয়েছে। এই রিয়েলিটি চেকের কম্পারিজন মনে আমরা আফগানিস্তানের সাথেও করতে পারি, কারণ আফগানিস্তান যে দুটো দলের সাথে, 3টে দলের মধ্যে যে দুটো দলই কিন্তু বেশ নিচের দিকের দল ছিল, এবং যে রিয়েলিটি চেক কিন্তু আফগানিস্তানও সুপার 8-এ এসে পেয়েছে, এবং লাস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে সেটা খুব হারে আফগানিস্তান টের পেয়েছে। তো সেদিকে না যাই, ফাহিম ভাই আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, ইটস ভেরি ইম্পর্টেন্ট, যারা ভালো খেলছে তারা কিন্তু বেশি বল খেলার সুযোগ পাচ্ছে না। এক হচ্ছে বেশি বল খেলার সুযোগ পাচ্ছে না, আর আরেকটা হচ্ছে যে অনেক আগেই ওরা যদি খেলাটা ধরে ফেলতে পারতো, এই যে আমরা এত উইকেট হারাচ্ছি, 3 উইকেট 4 উইকেট যাওয়ার পরে ওরা আসছে, ওরা যদি একটু আগে যেতে পারতো তাহলে তো আমরা কিছু উইকেট সেভ করতে পারতাম। ফাহিম ভাই ওপেনিং এ কাকে রাখতেন এই দল থেকে? এই মুহূর্তে বোধহয় আমাদের কোনো উপায় নেই। আমার টিম হলে আমি শান্ত আর তামিমকে ওপেনিং এ রাখতাম, সাকিবকে হয়তো নাম্বার 3-তে খেলাতাম, এবং আমি তহিদ হৃদয়কে নাম্বার 4-এ নিয়ে আসতাম, মাহমুদুল্লাহকে নাম্বার 5-এ নিয়ে আসতাম। তাহলে যেটা হতো যে আমাদের কি ব্যাটসম্যান যারা, কারণ তহিদ হৃদয় 4 নম্বরে খেলে অভ্যস্ত, এখনো 5 নম্বরে চলে আসছে, কিন্তু ও 4 নম্বরে গেলে আরো কিছু বেশি বল পাওয়ার সম্ভাবনা। মানে আপনি লিটন আর রিশাদকে আরো না, রিশাদ তো আজকে অ্যাক্সিডেন্টালি পাঠানো হয়েছে, একটা বিশেষ কারণে পাঠানো হয়েছে। ও তো নিচেই খেলবে, সামনেও ও নিচেই খেলবে, কিন্তু লিটনকে যদি খেলাতেই হয় ওকে নিচে খেলতে হবে, ওকে যদি খেলাতেই হয় নিচে খেলতে হবে, কারণ নতুন বলেও খেলতে পারছে না, কিন্তু নতুন বলে খেলতে পারছে না, বল একটু সুইং থাকছে, বা এখন খুব মানসম্পন্ন বলার এগেনস্টে খেলতে হচ্ছে, সেটা হয়তো ও নিতে পারছে না। সো ও নিচে খেললে হয়তো ওর জন্য একটু সহজ হতে পারে, সেটা আমরা করতে পারি, কারণ আমাদের খুব অপশনও নেই, কিন্তু আমাদের মাত্র এক সৌম্য সরকার আছে, এবং সেও যে খুব ভালো যে অবস্থায় আছে তা নয়। হয়তো লিটনকে আমরা খেলাবো, কিন্তু ওকে মিডলে বা লেট মিডলে খেলতে পারে, এইভাবে আমাদের এটা হতে পারে। আমার জাকির লরিককে আমি চাই যে ও খেলুক, কারণ আমাদের ব্যাটিংয়ে যেহেতু ক্রাইসিস আছে, 6 জন স্পেশালিস্ট বলার নিয়ে খেলাটা আমাদের জন্য বিশাল লাক্সারি হয়ে যায়। আমরা যদি শেখ মাদিকে ঢুকাই দলে, 6 জন স্পেশালিস্ট বলার থাকে, 6 জন স্পেশালিস্ট বলার আমাদের মতো দল এফোর্ড করতে পারবে না। আমাদের ব্যাটসম্যান দরকার, যেহেতু ব্যাটিংয়ে আমাদের ক্রাইসিস আছে। ব্যাটসম্যান থাকলে যেটা হয়, উপরে ব্যাটসম্যান একটু সাহস পায় যে নিচে এখনো ব্যাটিং আছে। আমার মনে হয় আমি হলে এইভাবেই করতাম। বলিং তো আমরা যেভাবে দেখছি সেভাবে এটা ঠিকই আছে, যা বলার বোলিং করছে, বাট ব্যাটিংটা আমি এইভাবে হয়তো সাজানোর কথা চিন্তা করতাম। আমি একটা আউট অফ দ্য বক্স একটা কথা বলি, সেটা হলো যে আপনি দেখবেন যে তাহিদ হৃদয় কিন্তু আপনি বিপিএল এ ওপেন করেছেন, এবং তিনি বিপিএল এ ওপেন করে দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন। তার অর্থটা হলো যে তার কিন্তু আপনার ব্যাটিং ওপেন করার অভিজ্ঞতাটা রয়েছে, এবং এই মুহূর্তে তিনি কিন্তু সবচেয়ে ভালো ক্রিকেট খেলছেন। সো আপনার ফাহিম ভাইয়ের কথার সাথে যাচ্ছি, ইয়োর বেস্ট ব্যাটসম্যান শুড কাম ফার্স্ট, এবং আপনার বেস্ট ব্যাটসম্যানকে আপনি সবচেয়ে বেশি বল খেলার এবং লম্বা সময় খেলার একটা সুযোগটা দিবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এই ঝুঁকিটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু নিতে পারে। আপনি তাহিদ হৃদয়কে যদি আপনি ওপেন করতে পারবেন, এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে ওপেন করার জন্য যিনি করতে পারেন তার কাছ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে আপনি বাউন্ডারি ক্লিয়ার করা এবং 30 গজের যে বাধা রয়েছে সেটা টপকে আপনি শর্টস খেলতে পারেন কিনা, সেটাই তো আমরা আমাদের শুরুর 2 ওপেনার সেটা করতে পারছেন না। অর্থাৎ আপনি 30 গজটা ক্লিয়ার করতে পারছেন না। তো 30 গজটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন, বা বাউন্ডারি আপনি মানে সেটার বাইরে যদি বল পাঠাতে পারেন, সেই হাতে যদি সেই জোরটা থাকে এবং সেই টাইমিংটা যদি থাকে, তাহলে দেখবেন আপনি যে পাওয়ার প্লেতে আমরা ভালো একটা সুবিধাটা পাবো। যে পাওয়ার প্লেটা আমরা ইউজই করতে পারছি না, পাওয়ার প্লেতে খেলতে গিয়ে আমাদের ব্যাটিং পাওয়ারটা শেষ হয়ে যাচ্ছে, অথচ এই পাওয়ার প্লেটেই আমাদের পাওয়ারটা সবচেয়ে বেশি
মানে আপনার প্রমাণ করার একটা সুযোগটা ছিল, সেটা যদি আপনি করতে না পারেন তাহলে পরবর্তীতে আপনি আরো সামনেই বাড়তে পারবেন না। এবং টি-20-তে বাংলাদেশ দলের পুরো খেলাটা দেখে বা ব্যাটিংটা দেখে আমার কাছে মনে হচ্ছে আমরা বোধহয় ওয়ানডে খেলছি। সো টি-20-তে যদি আপনি ওয়ানডে স্টাইলে খেলেন তাহলে কখনোই আপনি সামনে বাড়তে পারবেন না। সো তাহিদ হৃদয় এখন পর্যন্ত যে মেজাজে ব্যাটিং করছেন ঠিক সেরকমভাবে তার মতো মেজাজে নিয়ে অন্তত আরো দুজন মিডল অর্ডার ব্যাটারকে ব্যাটিং করতে হবে, তাহলেই আপনি একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পারবেন। নইলে আপনি কিন্তু এরকম ভাবে ওই মামুলি সঞ্চয় নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। একদম শেষ দিকে আমরা শেষ করব, শেষে আসলে আলোচনা না এক লাইন করে শুনবো আরেকটা দারুণ ইন্টারেস্টিং ম্যাচ আমি বলবো, যেহেতু দুটো দলই স্বাগতিক, ওয়েস্ট ইন্ডিজ বনাম যুক্তরাষ্ট্র। এক কথা হতে নিব, ফাহিম ভাই কাকে এগিয়ে রাখছেন? ওয়েস্ট ইন্ডিজকে একটু এগিয়ে রাখবো, বাট যুক্তরাষ্ট্রকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু যুক্তরাষ্ট্র এই ম্যাচে জেতার চেষ্টা করবে। আর একটু সময় নেই, ওয়েস্ট ইন্ডিজ লাস্ট ম্যাচে হেরেছে, ওয়েস্ট ইন্ডিজ চাপে থাকবে। এই দল চাপে থাকলে আমার মনে হয় না খুব ভালো খেলে, দেখার বাকি আছে, বাট সেটা দেখতে হবে। এবং হোম গ্রাউন্ডে হেরেছে, সো এটা একটা বিশাল চাপ। চাপের জন্য আপনি গ্রুপ পর্যায়ে তারা একটা বড় চমক দেখেছিল, গ্রুপ পর্যায়ে পাকিস্তানকে চমক দেখেছিল হারিয়ে। তারা আমার কাছে মনে হচ্ছে যে এই পর্বেও কোনো একটা চমক তাদের কাছে থাকবে, এবং সেটা সবচেয়ে যোগ্য সময়টা হলো ওয়েস্ট ইন্ডিজকে হারানোটা। আমি একেবারে সময় নেই, তাও নিজের একটা মন্তব্য না বললেই পারছি না কাসার ভাই, যে আমার কাছে মনে হচ্ছে যে ওটা যুক্তরাষ্ট্র জানা চমকে দিয়েছে, তার থেকে বেশি পাকিস্তান চমকে দিয়েছে আমাদেরকে, এত বাজে খেলে হেরে যে। খুবই দুঃখিত। আমরা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ফাহিম ভাই আমাদের সময় দেওয়ার জন্য। কাসার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এরই সাথে বাংলাদেশ দলকে আগামীকালের ম্যাচের জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। টি-20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভির এই বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার বাই ভাইয়া হোটেলস থেকে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।